আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছি আমরা দুজন, আমি নীরা ফেরদৌস এবং আমি পারভিন মিতু। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সংকটাপন্ন শারীরিক পরিস্থিতির এখনও কোনো উন্নতি হয়নি। শারীরিক নানা জটিলতায় গত 3 দিন ধরে সিসিইউতে তার চিকিৎসা চলছে। তার রোগ মুক্তি কামনায় দলমত নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষ দোয়া করায় কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার রাতে শারীরিক অবস্থায় কিছুটা অবনতি হলে তাকে নিয়ে উদ্বেগ তৈরি হয়। শনিবার সকাল থেকেই বিএনপি সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা বেগম জিয়াকে দেখতে হাসপাতালে ছুটে আসেন। সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এও বলেছেন, এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। শনিবার বাংলাদেশ সময় সকাল 9:45টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তারেক রহমান কথা বলেন। রাজনৈতিক বাস্তবতা প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্র দেশে ফেরার আশার কথাও জানিয়েছেন তিনি। হাসপাতালে চিকিৎসাধীন মায়ের রোগ মুক্তির জন্য দলমত নির্বিশেষে দেশের সব মানুষকে আন্তরিকভাবে দোয়া অব্যাহত রাখতে অনুরোধ জানিয়েছেন তারেক রহমান। প্রধান উপদেষ্টা তার রোগ মুক্তির জন্য দোয়ার সাথে সাথে চিকিৎসার সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করায় আন্তরিক কৃতজ্ঞতাও প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, সরকারের পক্ষ থেকে তার দেশে প্রত্যাবর্তনে কোনো বিধিনিষেধ নেই। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে প্রধান উপদেষ্টা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এর আগে তারেক রহমান জানান, মায়ের অসুস্থতায় দেশে ফেরার আকাঙ্ক্ষা থাকলেও রাজনৈতিক বাস্তবতার কারণে এই বিষয়ে তার একক সিদ্ধান্ত গ্রহণ সম্ভব নয়। পরিস্থিতি অনুকূলে এলেই দেশে ফেরার অপেক্ষার অবসান ঘটবে বলেও জানান তিনি। এই মুহূর্তে বেগম খালেদা জিয়াকে বিদেশে নেয়ার মতো শারীরিক অবস্থা নেই বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে ভিসা সহ সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে বলে জানান তিনি। সুচিকিৎসার স্বার্থে নেতাকর্মীদের হাসপাতালে ভিড় না করার আহ্বান তার। 1 ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত দলের পক্ষ থেকে সারা দেশে বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো করা হবে বলেও জানান বিএনপি মহাসচিব। রুদ্র রফিকের রিপোর্ট। মহান বিজয় দিবস উদযাপনে দলের কর্মসূচি জানাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 1 ডিসেম্বর চট্টগ্রাম থেকে শুরু করে পর্যায়ক্রমে কুমিল্লা, সিলেট, ময়মনসিংহ, বগুড়া, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ফরিদপুরে বিজয় মশাল রোড শো এবং সমাবেশ অনুষ্ঠিত হবে। এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য আরেকটু ভালোর দিকে গেলে বিদেশে নিয়ে যাওয়ার চিন্তা করা হবে। তার এখন যে শারীরিক অবস্থা, সেই অবস্থায় তাকে বিদেশে নেওয়ার মতো কোনো শারীরিক অবস্থা নেই। শারীরিক অবস্থা আল্লাহর অশেষ রহমতে যদি স্টেবল হয় তখন চিন্তা করে দেখা হবে। বিদেশে নেওয়ার জন্য যে প্রয়োজনীয় ভিসা এবং এর অ্যাম্বুলেন্সের ব্যাপারগুলো নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছে এবং সেগুলোর মোটামুটি কাজ এগিয়ে আছে। এদিন দুপুরে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন কার্যালয়ে এক অনুষ্ঠানে যোগ দিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বেগম খালেদা জিয়ার অসুস্থতা কোনো স্বাভাবিক ঘটনা নয়। আমি খুবই নিশ্চিত দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে বন্দী থাকা অবস্থায় স্লো পয়জনিং করা হয়েছিল। বিদেশে বসে আওয়ামী লীগের নির্বাচন প্রতিহত করার হুমকি কোনো কাজে আসবে না বলেও মন্তব্য করেন স্থায়ী কমিটির এই সদস্য। নির্বাচন বাংলাদেশে হবেই, এই ফেব্রুয়ারিতে হবে, এতে কোনো ভুল নাই। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। এছাড়াও প্রধান উপদেষ্টার কার্যালয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। দুপুরে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। বিএনপি একটি গণতান্ত্রিক এবং সমৃদ্ধ বাংলাদেশ করতে চায় বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর আগামীতে নির্বাচিত সরকার ব্যাংক সহ আর্থিক প্রতিষ্ঠানে হস্তক্ষেপ করবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ব্যাংকের উচ্চ সুদ হার ও অন্যান্য শুল্ক হারের কারণে ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেন ব্যবসায়ী প্রতিনিধিরা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। রাজধানীর সোনারগাঁ হোটেলে দৈনিক বণিক বার্তা আয়োজিত চতুর্থ অর্থনীতি সম্মেলন। আলোচনায় দেশের শীর্ষ উদ্যোক্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা অংশ নেন। তারা বলেন, ব্যবসায় ক্ষতি হলেও রাজস্ব দিতে হচ্ছে, অথচ কাঙ্ক্ষিত জ্বালানি এবং সেবা মিলছে না। এতে শিল্প মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্যাপিটাল মেশিনারি কিন্তু আমদানি হচ্ছে না। এখন যারা চাকরিতে ছিল, চাকরি হারিয়েছে, তাদের সংখ্যা 14 লক্ষ। আমাদের উপর এই যে ট্যাক্সের বার্ডেন আনজাস্টিফাইড, বারবার আমাদের ওই এনবিআর চেয়ারম্যানের সাথে বসি কথা বলি, কিন্তু বাট কখনোই কোনো কর্ণপাত করে না। বিগত সময়ে খেলাপি ঋণ এবং পাচারের ফলে দেশের অর্থনীতি পঙ্গু হয়েছে মন্তব্য করে নির্বাচিত সরকার আর্থিক খাতে হস্তক্ষেপ করবে না বলে আশা করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। আসছে রমজানে বাজার স্থির থাকবে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আগামী সপ্তাহে সম্মিলিত ইসলামী ব্যাংক আনুষ্ঠানিকভাবে যাত্রা করবে বলেও মন্তব্য করেন। আইন আমরা ড্রাফট করেছি, কিছু অর্ডিন্যান্স আকারে প্রকাশিত হয়েছে, আবার কিছু পাইপলাইনে আছে। এখানে আমার বিশেষ অনুরোধ থাকবে আমাদের রাজনীতিবিদদের কাছে যে তারা যেন ভবিষ্যতে এই আইনগুলোকে পার্লামেন্টের থ্রুতে রেটিফিকেশন করে এটাকে একটা স্থায়িত্ব দেওয়ার চেষ্টা করে। আমরা 9টা এনবিএফআইকে অবসায়ন করতে যাচ্ছি। বিএনপি একটি গণতান্ত্রিক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অতীতে বিএনপি অর্থনীতি শক্তিশালী করেছিল বলেও জানান তিনি। নতুন বাংলাদেশ শুধু নয়, আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে দেখতে চাই, একটা যেখানে সব মানুষগুলোই তারা অন্তত একটা বেটার লিভিং এ থাকবে, ভালো অবস্থায় থাকবে এবং একটা ভালো গভর্নেন্সের মধ্যে থাকবে এবং ডেমোক্রেসিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে, এই বিষয়টা আমরা দেখতে চাই। বিএনপি ক্ষমতায় আসলে ক্ষয়ে যাওয়া অর্থনীতি এগিয়ে নেবে বলে মন্তব্য করেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা 1 কোটি জব, $1 ট্রিলিয়ন ইকোনমি জাতিকে প্রমিস করেছি। সম্মেলনে জামাত আমির বলেন, বৈপ্লবিক পরিবর্তন নয়, জামাত চায় যৌক্তিক পরিবর্তন। অর্থনীতিটা অবশ্যই ন্যায্যতার উপরে প্রতিষ্ঠিত হতে হবে, তা না হলে এই ক্ষেত্রে অবিচার হবে। সেই অবিচারটা আমাদের সমাজে চলছে। দেশে এখনো বিনিয়োগ পরিবেশ তৈরি হয়নি বলেও মন্তব্য করেন তিনি। কমফোর্ট জোন আমরা দেশি বিদেশি ব্যবসায়ীদের জন্য তৈরি করতে পারিনি। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। দর্শক, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর জানতে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী শামীম চৌধুরী। আমরা চলে যাচ্ছি সেখানে। শামীম, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ কি খবর আছে আপনার কাছে? এছাড়া হাসপাতালের সামনে দলীয় নেতাকর্মীরা ভিড় করছেন কিনা জানাবেন আমাদের। নীরা, আপনি যেমনটা বলেছেন, বেগম খালেদা জিয়ার কিন্তু শারীরিক অবস্থা দুপুরে যেরকম ছিল, যেরকম বলেছিলাম ঠিক সেরকমটাই রয়েছে। অবস্থার এখন পর্যন্ত কোনো পরিবর্তন ঘটেনি। যেভাবে করে বলেছিলেন বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা, উনি যেমনটা বলেছিলেন ঠিক তেমন অবস্থায় রয়েছেন। তবে এখানে কিছুক্ষণ আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসেছেন। তিনি কিন্তু দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন এবং তিনি বলেছেন যে
বেগম খালেদা জিয়া হচ্ছে নেতাকর্মীদের আবেগ এবং দেশবাসীর আবেগ। এ কারণেই হচ্ছে এখানে নেতাকর্মী সহ দেশের অনেক সাধারণ মানুষ এসে ভিড় করছেন বেগম খালেদা জিয়ার শরীরের খোঁজ খবর নেওয়ার জন্য। তো তারা যাতে এখানে না আসেন, যাতে এখানকার মানুষজন নির্বিঘ্নে এখানে চলাচল করতে পারেন, সে কারণেই কিন্তু এখানে দেশবাসী এবং হচ্ছে বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে এখানে আসতে নিষেধ করেছেন। আমি যদি আপনাদেরকে একটু চারপাশটা ঘুরিয়ে দেখাই, নিষেধ সত্ত্বেও কিন্তু এখানে বিএনপির নেতাকর্মীরা এসে ভিড় করেছেন। এখানে বিএনপি ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক এখানে এসেছেন এবং এখানে যুগ্ম আহ্বায়ক SM জাহাঙ্গীর, তারা কিন্তু এখানে মাইক হাতে নিয়ে নেতাকর্মী যারা আছে এবং সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে কিন্তু সরে যাওয়ার জন্য এখান থেকে বলছেন এবং তারা কিন্তু দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন। এখানে আরও একটি কথা জানিয়ে রাখি, কিছুক্ষণ আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু গুলশানে একটি সংবাদ সম্মেলন করেছেন। সেখানেও কিন্তু তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়ার শরীরের অবস্থা অতটা স্থিতিশীল নয়, যতটা স্থিতিশীল থাকলে তাকে দেশের বাইরে পাঠানো সম্ভব হবে, কিন্তু যদি তাকে দেশের বাইরে পাঠাতে হয় তাহলে তাকে আরেকটু স্থিতিশীল হতে হবে এবং একটি সুস্থ হতে হবে। আমরা আরও একটি তথ্য এখানে পেয়েছি, এখানে হচ্ছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন, ডক্টর মাহাদি আমিন, তিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন যে বেগম খালেদা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বলেন, ভোট আয়োজনের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মক ভোটিং পরিদর্শন শেষে এই কথা জানান তিনি। সিইসি বলেন, সুন্দর, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে মক ভোটের পরিস্থিতি পর্যবেক্ষণ করে সেই বাস্তবতায় জাতীয় নির্বাচন করা হবে। নাজমুল হুদার রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বাস্তব অভিজ্ঞতা নিতে মক ভোটিং আয়োজন করে নির্বাচন কমিশন। রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট দিতে এসে সংসদ ভোট ও গণভোট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান ভোটাররা। অনেকেই বুঝে কিংবা না বুঝেই দিয়েছেন হ্যাঁ না ভোট। দিছি না, মন চাইছে এনেকে দিছি। দুটো ব্যালট দুটো ভোট দেওয়া হয়েছে এবং খুব সহজে, কোনো পরিবেশটা খুব সুন্দর আছে, পরিচ্ছন্ন পরিবেশ, কোনো ভিড় নাই, ঝামেলা নাই। আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে এখন ভোটার পর্যন্ত ওনারা ওনাদের স্ব দায়িত্ব পালন করছেন। গণভোট নিয়ে এখনো প্রচারণা শুরু হয়নি জানিয়ে সিইসি বলেন, সরকার ও ইসি গণভোট নিয়ে ব্যাপক প্রচার করবে। সরকার এবং ইলেকশন কমিশন মিলে ব্যাপক প্রচারণা চালাবে এই গণভোট নিয়ে। গণভোটের যে বিষয়গুলো, এটা আমাদের একটা প্রচারণার বিশাল অংশ জুড়ে থাকবে। তথ্য মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে, এই যে কালচারাল মিনিস্ট্রিকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রচারণা চালানোর জন্য। আমরাও আছি সাথে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি ভালো না থাকলেও সার্বিকভাবে ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার কথা জানান সিইসি। তফসিল হোপফুলি আমরা যেটা আশা করছি দ্বিতীয় সপ্তাহে হবে ডিসেম্বরের। আমরা বিভিন্ন ল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের সাথে খুব ক্লোজলি কাজ করছি এবং পুলিশ, আনসার, বিজিবি, আর্মি, মানে ডিফেন্স, all defense forces, আনসার, all are actively involved. মক ভোটের পরিস্থিতি দেখে প্রয়োজন পড়লে ভোট কেন্দ্র কিংবা বুথের সংখ্যা বাড়ানোর কথাও জানান সিইসি। নাজমুল হুদা, RTV, ঢাকা। আগুন নেভাতে পানির উৎস খুঁজে পেতে বেগ পেতে হয় দমকল কর্মীদের, ফলে নিয়ন্ত্রণের আগেই ছড়িয়ে পড়ে চারদিকে। বিশেষজ্ঞরা বলছেন, এত অগ্নিকাণ্ডের পরও রাজধানীর সব বড় বড় শহরগুলোতে ফায়ার হাইড্রেন্ট বসানোর কোনো পরিকল্পনা নেই কর্তৃপক্ষের। শহর পরিকল্পনার সাথে সামঞ্জস্য করে ফায়ার সার্ভিসের সক্ষমতা বাড়ানো হয়নি বলেও মনে করেন তারা। খান আলমিনের রিপোর্টে দেখুন এর বিস্তারিত। ফায়ার হাইড্রেন্ট এটি এমন একটি সংযোগ বিন্দু যা থেকে দমকল কর্মীরা অগ্নি নির্বাপনের জন্য পানি নিতে পারেন। এটি পাইপলাইনের মাধ্যমে সরাসরি পানি সরবরাহের সাথে যুক্ত থাকে। উন্নত এমনকি অনেক উন্নয়নশীল দেশেও এমন ফায়ার হাইড্রেন্ট ব্যবস্থা স্থাপন করে আগুন নেভানোর কাজ করে দমকল কর্মীরা। বাংলাদেশেও কিছু কিছু জায়গায় এমন ব্যবস্থা স্থাপন করা হয়েছে, যার মধ্যে সচিবালয়ও আছে। কিন্তু সচিবালয়ে যখন আগুন লাগে তখন সেটি কোনো কাজে আসেনি, কারণ তা ছিল অচল।
এয়ারপোর্টের অগ্নিকাণ্ডে পানির চরম সংকটে পড়ে ফায়ার সার্ভিস। পানির অভাবে আগুন ক্রমান্বয়ে চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। এমন পানির সংকট সব ঘটনায়, কিন্তু সমাধান নেই। এয়ারপোর্টের মতো জায়গায় তো পানির আপনার পর্যাপ্ত পানি ছিল না, গাড়িগুলো কিন্তু পানিই পায় নাই, পানি নিতে তাদেরকে এয়ারপোর্টের বাইরে যেতে হয়েছে, কারণ পুকুরগুলো ভরাট করে ফেলা হয়েছে। একটা যে স্টেশন আছে সেখানে মাত্র 2টা গাড়ি পানি ফিল করতে পারে। সো আপনার গাড়ি গেছে 20টা বা 30টা, 2টা গাড়ি ফিল করতেছে, আপনার পানি শেষ হয়ে গেলে আরেকটা গাড়িকে অন্য জায়গায় যেতে হচ্ছে, ওখানে হাইড্রেন্ট লাইন নাই। সরু সড়ক আর অলিগলি আগুন নেভানোর বড় ধরনের প্রতিবন্ধকতা। অথচ ঢাকা কিংবা দেশের অধিকাংশ শহর এমন বাস্তবতার মধ্য দিয়ে বেড়ে উঠছে মন্তব্য করে বিশেষজ্ঞরা বলছেন, এক্ষেত্রে ফায়ার সার্ভিস কর্মীদের বিশেষায়িত প্রশিক্ষণ এবং যান্ত্রিক সংযোজন নেই বললেই চলে। সরু রাস্তায়, সরু গলিতে, লো ইনকাম সেটেলমেন্টে যে ফায়ার সার্ভিসের বিশেষায়িত যেই নলেজ এবং বিশেষায়িত যে ইকুইপমেন্ট থাকার কথা, সেগুলো এখন পর্যন্ত ডেভেলপ করা হয় নাই। আবার প্রতিটা নেইবারহুডে আগুন লাগলে কীভাবে নেইবারহুডে ইভাকুয়েশন রুটগুলো তৈরি হবে, সেখানে কীভাবে ফায়ার সার্ভিস কাজ করবে, সেগুলো নিয়েও কাজ নাই। ঢাকাকে মেরে ফেলে ঢাকার মধ্যেই সবকিছু করার কারণে সব দুর্যোগ ঘটছে বলে মনে করেন তারা। আমরা ঢাকাকে মেরে ফেলে ঢাকার পরিবেশ প্রতিবেশ সব ধ্বংস করে দিয়ে, বাতাস পানি সব ধ্বংস করে দিয়ে, ঢাকার মধ্যেই সকল ধরনের অ্যাক্টিভিটি, ইন্ডাস্ট্রি, কলকারখানা, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব এই ছোট্ট ঢাকার মধ্যে হতে হবে। এবং যার ফলশ্রুতিতে আমাদের অগ্নিকাণ্ড থেকে শুরু করে যত ধরনের দুর্যোগ, আমরা ঢাকাবাসী কিন্তু সবচেয়ে ঝুঁকিতে আছি। শহর যত অনিরাপদ হবে, অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ তত বেশি ঘটবে বলেও সতর্ক করেন বিশ্লেষকরা। খান আলামিন, RTV, ঢাকা। দেশে গত কয়েকদিনে হওয়া 4টি ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল নরসিংদী, যেখানে শতাধিক হতাহতের পাশাপাশি অসংখ্য ভবনে দেখা দিয়েছে ফাটল। আবারও শক্তিশালী ভূমিকম্প হতে পারে, বর্তমানে এমন আতঙ্কে দিন কাটছে নরসিংদীবাসীর। তবে ভবিষ্যতে সম্ভাব্য ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলছে জেলা প্রশাসন। নরসিংদী থেকে মোর্শেদ শাহরিয়ারের পাঠানো তথ্যচিত্রে সোলাইমান কবিরের রিপোর্ট। 21 নভেম্বর সকালে 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে সারা দেশ, যার উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী। ভূমিকম্পে কয়েকশো মানুষ আহত হওয়ার পাশাপাশি সারা দেশে প্রাণ যায় 10 জনের। গত এক সপ্তাহে বিভিন্ন মাত্রায় আরও কয়েকটি ভূমিকম্পে কেঁপে ওঠে দেশ, যার মধ্যে 4টির উৎপত্তিস্থল ছিল নরসিংদী। এক সপ্তাহে টানা 4বার ভূমিকম্পের ফলে উদ্বেগ ও উৎকণ্ঠা থেকে বের হতে পারছেন না নরসিংদীর মানুষ। এত বড় ভূমিকম্প দেখি না, আর এই যে উড়ারুট কয়েকবার হইতেছে, এরকম তো কোনো সময় হয় না। ছেলে মেয়ে বউ বাচ্চা তারা তো রাত্রে ঘুমাইতে পারে না, বসে থাকে, অনেক সময় বসে থাকে, যে কুম্বালাদান এই ধরনের হয়। আমরা আরো আতঙ্কে আছি যে আবার কখনো 7 মাত্রা বা 8 মাত্রা ভূমিকম্প হবে। বিশেষজ্ঞরা বলছেন, ভৌগোলিক গঠন অনুযায়ী আবারও যে কোনো সময় বড় ভূমিকম্প হতে পারে নরসিংদীতে। এমন পরিস্থিতিতে সরকারিভাবে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়ার দাবি নরসিংদীবাসীর। বিভিন্ন ব্রিজের বলে যে পিলার ফায়ার দিছে, মাটির রাস্তা ফায়ার দিছে, এতে করে ওই এলাকার লোকজন আরো বেশি বিব্রতকর অবস্থায় জীবনযাপন করতেছে। সরকার থেকে এই ব্যাপারে সচেতনতামূলক আরো পদক্ষেপ নেওয়া উচিত। এদিকে যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। আতঙ্কিত না হয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ তাদের। এছাড়া আমরা ভবিষ্যতে জনগণকে সচেতন করার জন্য কিছু কর্মসূচি গ্রহণ করব, প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করব। তার মাধ্যমে যেহেতু ভূমিকম্পটা এই অঞ্চলে এই প্রথম, অনেকেই মানুষ বিষয়টা জানে না, আর ভূমিকম্পের আগাম কোনো পূর্বাভাস দেওয়া যায় না। আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করবেন যাতে কেউ অপপ্রচার করতে না পারে। ভূমিকম্পের মতো দুর্যোগ মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর সঠিক প্রস্তুতির বিকল্প নেই বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সুলাইমান কবির, RTV। প্রক্রিয়াকরণ ও সংরক্ষণের অভাবে বাংলাদেশে প্রতি বছর মোট উৎপাদনে 30% কৃষি ফসল নষ্ট হচ্ছে। এতে সম্ভাবনা থাকলেও কৃষি প্রক্রিয়াকরণ শিল্পের উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে। 2020-21 অর্থ বছরে প্রথমবারের মতো এ খাতের রফতানি $1 বিলিয়ন বেশি হলেও 2024-25 অর্থ বছরে কমে যায়। অর্থনীতিবিদ ও সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক মানের ল্যাব, নীতি সহায়তা এবং কৃষকদের সচেতনতা বাড়ানো গেলে বাংলাদেশ ও গ্রামীণ অর্থনীতি ঘুরে দাঁড়াবে। আরও জানাচ্ছেন তহিদুর রহমান। দেশে বাড়ছে কৃষি প্রক্রিয়াজাত খাদ্যের চাহিদা, ফলে রাজধানী সহ প্রতিটি অঞ্চলে ছোট বড় সব দোকানেই এখন কৃষি প্রক্রিয়াজাত পণ্যের সমাহার।
প্রান্তিক এলাকায় গড়ে ওঠা এই শিল্প প্রতিষ্ঠানে দিন দিন বাড়ছে উৎপাদন। দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে বিদেশেও। এতে অভ্যন্তরীণ খাদ্য নিরাপত্তা নিশ্চিত সহ রপ্তানির মাধ্যমে শক্তিশালী হচ্ছে অর্থনীতি। ফলে শীর্ষ 5টি রপ্তানি খাতের মধ্যে স্থান করে নিয়েছে কৃষি প্রক্রিয়াজাত শিল্প। মোট শ্রমশক্তির প্রায় 40% কৃষিখাতে নিয়োজিত। জিডিপিতে কৃষিখাতের অবদান এখন 12% হলেও প্রক্রিয়াজাত শিল্পের অবদান মাত্র 1%-এর কিছু বেশি। অন্যদিকে সংরক্ষণের অভাবে প্রতিবছর মোট উৎপাদনের 30% ফসল নষ্ট হচ্ছে। সমস্যা সমাধানে মানসম্মত ল্যাবরেটরির বিকল্প নেই বলে মন্তব্য করেন কৃষি প্রক্রিয়াজাত শিল্পে জড়িত এই শীর্ষ ব্যক্তি। কারো আন্ডার একটা যদি আধুনিক ল্যাব করা হয়, বিদেশি বড় বড় ল্যাব ওয়েলকাম করে আমাদের ফ্যাসিলিটিকে দেখে তাদের যদি অ্যাপ্রুভাল নিয়ে অ্যাক্রিডিশন বা এগ্রিমেন্ট সাইন করে, তখনই একমাত্র তারা আমাদের এই ল্যাবের টেস্টকে 2020 সালে বিশ্বে প্রক্রিয়াজাত খাদ্যের বাজার ছিল $143 বিলিয়ন। 2028 সাল নাগাদ এ বাজার হবে $235 বিলিয়ন। বিশ্ববাজারের প্রায় 40% দখলে রেখেছে ইউরোপের দেশগুলো। পরিকল্পিত উদ্যোগ নিলে বাংলাদেশেরও রপ্তানি বাড়তে পারে। প্রক্রিয়াকরণ শিল্পকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং তার জন্য বিনিয়োগ দরকার, এবং এই বিনিয়োগটা কেবলমাত্র প্রাইভেট সেক্টরের উপর নির্ভর করলে হবে না, পাবলিক এবং প্রাইভেট পার্টনারশিপে এই বিনিয়োগকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এ খাতে কাজ করছে জানিয়ে সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক মনে করেন রপ্তানি বাড়াতে প্রয়োজন প্রযুক্তি হস্তান্তর। আমাদের জমিতে অনেক ক্ষেত্রে যেই কীটনাশকের উপস্থিতি পায় সেটা আমদানিকারকরা গ্রহণ করতে চায় না, তো এই জন্য ট্রেসিং তারা চায়। এই ট্রেসিং পদ্ধতিটা আমরা উদ্ভাবন করার চেষ্টা করছি। বাংলাদেশের চেয়ে আয়তনে ছোট নেদারল্যান্ডও কৃষিপণ্য রপ্তানি করে বছরে $100 বিলিয়ন বেশি আয় করে। এই পণ্যই বলে দেয় বাংলাদেশে দিন দিন কৃষি প্রক্রিয়াজাত পণ্যের চাহিদা বাড়ছে। এমনকি বিদেশের বাজারেও বাংলাদেশি পণ্যের চাহিদা বাড়ছে। তবে গেল 4 বছর আগে যে পরিমাণ পণ্য রপ্তানি হয়েছিল, সর্বশেষ অর্থবছরে সেই পরিমাণ পণ্য রপ্তানি হয়নি। বিশেষজ্ঞরা বলছেন রপ্তানি বাড়াতে প্রয়োজন সরকারি বেসরকারি উদ্যোগ। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গাফলতির কারণে দেশে চলতি বছর আলু সেক্টরে 3000 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু। তিনি বলেন, সরকারের সঠিক পরিকল্পনার ঘাটতির কারণে আলু চাষিরা লসের সম্মুখীন হচ্ছেন। সকালে অ্যাসোসিয়েশনের কার্যালয়ে আলু উৎসব 2025 উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। আগামী 12-13 ডিসেম্বর রাজধানী বসুন্ধরা সিটি ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আন্তর্জাতিক আলু উৎসবের আয়োজন করা হয়েছে। ব্যবহৃত হবে এবং সেটা আলু এত বেশি হয়েছে, আমি এই ফেব্রুয়ারি মাসে এখানে সাংবাদিক সামনে বলেছিলাম, যদি 40 টাকা রিটেল প্রাইস হয় আপনারা আমাকে যা করতে বলবেন আমি তাই করব। 30 টাকার উপরে বাংলাদেশে কোথাও রিটেল প্রাইস হয়নি। তার মানে নাকি ডিমান্ড সাপ্লাই, এই দায়টা আমি দিব কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সকল বেড়াজাল ছিন্ন করে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ নিজেকে রাষ্ট্র মনে করলে তার পরিণতি শেখ হাসিনার মতো হবে বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ নিয়ে বিতর্ক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, আগামী জাতীয় নির্বাচনে অপশাসনের নয়, ক্ষমতার পালাবদল হোক, এটাই দেশবাসীর প্রত্যাশা। বিতর্কে অংশ নেয় ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ। বিজয়ী হন ইডেন মহিলা কলেজ। এনসিপি বিএনপির সাথে নির্বাচন করার সম্ভাবনাকে কেমন দেখে? অস্ট্রেলিয়ায় ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন নেপথ্যে তারেক রহমান শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। বইটি রচনা করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী লেখক এবং রাজনীতিবিদ মোসলেউদ্দিন হাওলাদার আরিফ। দুপুরে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউট সেমিনার হলে মোড়ক উন্মোচন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। এ সময় তিনি বলেন, বিগত সময়ে শেখ হাসিনার বিরুদ্ধে প্রবাসী বিএনপি নেতাকর্মীরা সোচ্চার ছিল।
বাংলাদেশের দ্রুত নগরায়ন, জনসংখ্যার ঘনত্ব এবং অনিয়ন্ত্রিত অবকাঠামো নির্মাণ বড় ধরনের ভূমিকম্পে ব্যাপক ক্ষতির ঝুঁকি তৈরি করছে। তাই মজবুত বিল্ডিং কোড, আধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা, প্রশিক্ষিত মানব সম্পদ ও কমিউনিটি ভিত্তিক প্রস্তুতিমূলক পদক্ষেপ এখন সময়ের দাবি। সকালে রাজধানীর একটি হোটেলে JCX ডেভেলপমেন্টস লিমিটেড আয়োজিত বাংলাদেশে বাড়তে থাকা ভূমিকম্প ঝুঁকি ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনারে এসব মন্তব্য করেন বক্তারা। সেমিনারে দেশের খ্যাতিমান প্রকৌশলী, শিক্ষাবিদ ও নির্মাণ খাত সংশ্লিষ্টদের পাশাপাশি জাপানের 2 খ্যাতিমান স্থপতি সাকো আর্কিটেক্টসের প্রতিষ্ঠাতা কেইচিরো সাকো এবং ভ্যারিতাস জাপান LLCর প্রিন্সিপাল হিসায়া সুগিয়ামা অনলাইনে যুক্ত হন। দেশি বিদেশি বিশেষজ্ঞরা ভূমিকম্প সহনশীল নকশা, নিরাপদ অবকাঠামো ও জনসচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন। নতুন প্রজন্মের মেধাবী চিকিৎসকরাই আগামী দিনের স্বাস্থ্যসেবার নেতৃত্ব দেবেন বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন। বলেন, দেশের চিকিৎসা ব্যবস্থা দিন দিন এগিয়ে যাচ্ছে। দুপুরে মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে MBBS ফাইনালে প্রুফ পরীক্ষায় সর্বোচ্চ ফলাফল অর্জনকারী 10 জন মেধাবী ডাক্তারকে দেয়া সম্মাননা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী। এ সময় বক্তারা বলেন, এই সম্মাননা মেধা, মানবিকতা ও দায়িত্ববোধের স্বীকৃতি। এ সময় শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও উপহার তুলে দেন অতিথিরা। পবিত্র রমজান মাস উপলক্ষে শুরু হচ্ছে অনূর্ধ্ব 14 বছর বয়সী হাফেজদের অংশগ্রহণে RTVর 16তম আন্তর্জাতিক মানের জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা GPH ইস্পাত আলোকিত কোরআন 2026 পাওয়ার্ড বাই RFL পাইপ অ্যান্ড ফিটিংস। প্রতিযোগিতার সকল জোনে ইয়েস কার্ড প্রাপ্ত 350 জন কোরআনের হাফেজদের নিয়ে চূড়ান্ত সিলেকশন রাউন্ড চলছে আজ। RTVর বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিও তেজগাঁওয়ে অনুষ্ঠিত হচ্ছে এই অডিশন। বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন মাওলানা লুৎফর রহমান, তারেক জামিল, মিফতাহুস সালিহিন সহ অন্যান্যরা। ফাইনাল সিলেকশন রাউন্ড থেকে নির্বাচিত 30 জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন টিভি রাউন্ডে। গোটা বাংলাদেশ থেকে প্রায় 4 শতাধিক সবচেয়ে ভালো ছাত্র যারা তারা উপস্থিত রয়েছে। এখান থেকেই আমরা বাছাই করব 30 জন। প্রতি বছরের ন্যায় বিদেশ থেকে অর্থাৎ মিশর এবং ইয়ামিন থেকে বিচারকগণ আসবেন, এসে বিচার কার্য পরিচালনা করবেন। দর্শক, সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।